হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের 28 নাম্বার এপিসোডে। আজকের যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন সেটা কোনো সিনেমার গল্প নয়, বরং এক অদ্ভুত ভয়ঙ্কর কাহিনী, যেটা বছরের পর বছর ধরে লোকমুখে ভেসে আসছে। আমাদের সবার কাছেই রুম নাম্বার 13 নামটার মধ্যে একটা অজানা ভয় লুকিয়ে আছে। নাম্বারোলজিতে বলা হয় 13 হলো রাহুর নাম্বার। আবার কেউ ভাবে এটা কেবলমাত্র কুসংস্কার, কেউ ভাবে এর ভেতরে সত্যি কোনো লুকিয়ে আছে অভিশাপ। কিন্তু আজকের গল্পে একটা 50-60 বছরের পুরনো লজে যা ঘটেছিল তা জানতে পারলে আপনাদের রক্ত হিম হয়ে যাবে। তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, আপনাদের যদি জীবনে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটা আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস প্রোভাইড করে দিয়েছি, ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা লিখে পাঠাতে পারেন। এছাড়া আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আপনি আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন। আজকের এপিসোডে আমরা শুনবো এক সাংবাদিক সত্য খুঁজতে গিয়ে কিভাবে নিজে জড়িয়ে গেলেন একটা অন্ধকার খেলায়, আর সেই খেলায় হয়তো তিনি আর ফিরতে পারলেন না কোনোদিনও। তাই আমি বলবো হেডফোনটা পরে নিন, ঘরের আলোটা নিভিয়ে দিন, আর নিজেকে তৈরি রাখুন, কারণ আজকের গল্প আপনাদের গায়ে কাঁটা দিয়ে যাবে। শুরু হচ্ছে আজকের কাহিনী, রুম নাম্বার 13, শান্তিনিকেতন লজের রক্তাক্ত রহস্য। 1998 সালের শীতকাল, নভেম্বর মাসের মাঝামাঝি, পশ্চিমবঙ্গের নদিয়ার একটা প্রত্যন্ত গ্রাম। গ্রামের নাম শিউলি গ্রাম। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। গ্রামের মেঠোপথ ধরে একটি বাস এগিয়ে চলেছে। চারপাশে কেবলই শীতের কুয়াশা আর ফসলের মাঠ। দূরে কোথাও বাঁশঝাড়ের মধ্যে দিয়ে শিয়ালের ডাক ভেসে আসছে। বাসের ভেতরে বসে আছে একজন তরুণ সাংবাদিক, অরিজিৎ দত্ত। বয়স আনুমানিক 30, হাতে একটা পুরনো নোটবুক আর ব্যাগে একটা ক্যামেরা। সে কলকাতার একটা জনপ্রিয় সংবাদপত্রে কাজ করেন। সম্প্রতি শুনেছে শিউলি গ্রামে আছে এক 50 বছরের পুরনো হোটেল। শোনা যায় সেই হোটেলে 13 নম্বর রুমে কেউ টিকে থাকতে পারে না। যারা থেকেছে তাদের মধ্যে কেউ কেউ উধাও হয়ে গেছে, নয়তো কেউ পাগল হয়ে ফিরে এসেছে। এই অদ্ভুত ঘটনাগুলো তদন্ত করতেই অরিজিৎ এসেছে শিউলি গ্রামে। বাস থেকে নেমেই অরিজিৎ গ্রামে ঢুকতেই তার চোখে পড়ল মাটির ঘর, টালির ছাদ, শিউলি ফুলের গাছের নিচে বসা বয়স্ক মহিলারা, আর গ্রামে এক নীরবতা, যেন সবাই কিছু লুকিয়ে রেখেছে। যখন সে পথ জিজ্ঞাসা করলো পুরনো হোটেলটা কোথায়, গ্রামের এক বৃদ্ধা ভয় কেঁপে উঠল। সে বলল, ওই হোটেল তো অভিশপ্ত বাবু, ওখানে গেলে কেউ আর ফিরে আসে না। 13 নম্বর ঘরে ভূতের আস্তানা, ওটা নিয়ে প্রশ্ন করো না, এখনো সময় আছে, ওই হোটেলে যেও না। কিন্তু সাংবাদিক অরিজিৎ শুধু হেসে বলল, আমি ভূতে বিশ্বাস করি না, সত্যটা বের করতেই আমি এসেছি ঠাকুমা। অবশেষে সন্ধ্যে 7টা নাগাদ সে পৌঁছালো সেই হোটেলের সামনে। একদম ভাঙাচোরা বিল্ডিং, দেওয়ালে ফাটল, জানলায় ঝুলছে মরচে ধরা লোহার গ্রিল। হোটেলের সাইনবোর্ডে লেখা শান্তিনিকেতন লজ, 1897। ভেতরে ঢুকতেই একটা শীতল বাতাস শরীরটা কাঁপিয়ে দিল অরিজিতের। রিসেপশনে বসে আছে ম্যানেজার, একজন বৃদ্ধ মানুষ, কণ্ঠে তার কম্পন। অরিজিৎ বলল, আমি আজ রাতে এখানে থাকবো, একটা রুম চাই। ম্যানেজার দ্বিধায় পড়ে জিজ্ঞাসা করলেন, কোন রুম নেবেন বাবু? অরিজিৎ মুচকি হেসে বলল, শুনেছি 13 নম্বর রুমের অনেক কাহিনী আছে, আমি সেখানেই থাকতে চাই। ম্যানেজারের মুখ মুহূর্তেই সাদা হয়ে গেল। সে কাপা গলায় বলল, ওখানে কেউ থাকে না, আপনি অন্য রুম নিন। কিন্তু সাংবাদিক অরিজিৎ জেদ করলো। শেষ পর্যন্ত বাধ্য হয়ে চাবি দিয়ে দিল ম্যানেজার। চাবির রিংয়ে লেখা রুম নাম্বার 13। রাত 8টার দিকে অরিজিৎ রুমে ঢুকে ক্যামেরা সেট করলো। রুমটা বেশ অদ্ভুত, দেওয়ালে পুরনো পেইন্টিং, এক কোণে ভাঙা আয়না, আর মেঝেতে যেন কালছে কালছে পুরনো দাগ। বাইরে হঠাৎ ঝড়ো হওয়ায় দরজাটা ধাক্কা খেলো। ঘড়িতে তখন 8:30। অরিজিৎ নোটবুকে লিখলো, প্রথম রাতের তদন্ত শুরু, দেখি ভূতের গল্প কতটা সত্যি। গ্রামের লোক সব কুসংস্কারে ভর্তি, কিন্তু সে জানতো না এই রাত তার জীবনের সবথেকে ভয়ঙ্কর রাত হতে চলেছে। রাত 11টা, শান্তিনিকেতন লজ, রুম নাম্বার 13। ঘড়ির কাঁটাটা ধীরে ধীরে এগোচ্ছে। চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা, যেন বাতাসও থেমে গেছে। অরিজিৎ তার ক্যামেরাটা ট্রাইপডে বসিয়ে দিয়েছে। আলোটা স্নান করে চারপাশে রেকর্ড করছে। ডেস্কে তার নোটবুক খোলা, তাতে লেখা, কোনো শব্দ পেলাম না এখনো, হয়তো সবই কুসংস্কার। ঠিক তখনই হঠাৎ করে দরজায় একটা শব্দ হলো, একটা ঠকঠক শব্দ। একবার নয়, দুবার নয়, পরপর 3 বার। তারপর সবকিছু নিস্তব্ধ। অরিজিৎ দ্রুত দরজা খুলল।
কিন্তু বাইরে কেউ নেই। মেঝেতে কেবল অদ্ভুত দাগ, যেন ভেজা পায়ের ছাপ। ছাপটা যেন কুয়াশার ভেতরে মিলিয়ে গেছে। অরিজিৎ ভুরু কুঁচকে আবার রুমে ঢুকে পড়ল। দরজা বন্ধ করতেই পেছন থেকে কেউ যেন ফিসফিস করে বলল, চলে যা, চলে যা, চলে যা। অরিজিৎ পেছনে ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই, শুধু আয়নার ভেতরে নিজের প্রতিবিম্ব। কিন্তু একটু অদ্ভুত, প্রতিবিম্বে সে হাসছে, অথচ অরিজিৎ নিজে হাসছে না। তার বুকটা কেঁপে উঠল। ক্যামেরার লেন্স ঘুরিয়ে আয়নার দিকে তাকাতেই ক্যামেরায় দেখা গেল আয়নার পেছনে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল, জল করে জ্বলছে যেন। অরিজিৎ ভয় পেয়ে যায়, ক্যামেরাটা নামিয়ে নিল, আবার তাকালো, কিন্তু কিছু নেই। আয়না এখন পুরো স্বাভাবিক। অরিজিৎ ভাবলো সে হয়তো হ্যালুসিনিয়েট করছে। রাতটা গড়াতে লাগলো। রুমের টেবিলে রাখা টেলিফোনটা হঠাৎই বেজে উঠলো। অরিজিৎ রিসিভার তুললো। অন্য প্রান্ত থেকে শোনা গেল শুধু একটা শ্বাস প্রশ্বাসের শব্দ, তারপর হঠাৎ করে একটা ফিসফিসানি। তুইও মরবি, তুইও মরবি, তুইও মরবি বাকিদের মতো। এখনো সময় আছে, ফিরে যা। অরিজিৎ ভয়ে কেঁপে উঠল। সে ফোনটা রেখে দিল। মুহূর্তের মধ্যে বিদ্যুৎ চলে গেল। পুরো রুমটা অন্ধকারে ডুবে গেল। অরিজিৎ টর্চটা জ্বালাতেই দেখলো বিছানার চাদরে রক্তমাখা হাতের ছাপ। ছাপটা যেন সারি সারি হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর সেই হাতের ছাপগুলো ধীরে ধীরে রুমের ভেতরে রাখা একটা ভাঙা আলমারির দিকে যাচ্ছে। অরিজিৎ ভয় পেয়ে গেল। অরিজিৎ আতঙ্কে সাহস সঞ্চয় করে আলমারির দরজা খুলল। ভেতরটা কেবল অন্ধকার, কিন্তু ক্যামেরায় দেখলো ভিন্ন কিছু। আলমারির ভেতরে দাঁড়িয়ে আছে একজন মহিলা। চোখটা পুরো ফাঁকা, মুখটা বিকৃত, আর ঠোঁট থেকে গলগল করে রক্ত ঝরছে। সে চিৎকার করে আলমারির দরজা বন্ধ করে দিল, কিন্তু পরের মুহূর্তেই দরজার ওপাশ থেকে জোরে ধাক্কা দিতে লাগলো কেউ। ধপধপ করে যেন একটা শব্দ হতে লাগলো। কেউ যেন দরজা ভেঙে বের হতে চাইছে। অরিজিৎ ভয়ে টেবিলের পাশে গিয়ে বসে পড়ল। তার হৃৎপিণ্ড যেন বুক থেকে বেরিয়ে আসবে। সে তার নোটবুকে কাঁপা কাঁপা হাতে লিখল, আজ 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 রাত শান্ত নয়, আমি একা নই, আমি এই ঘরে একা নই। কিন্তু সে জানতো না এটা কেবলই শুরু। রাতের ভয়ঙ্করতম অধ্যায় এখনো বাকি। পরের দিন সকাল, শিউলি গ্রাম। সূর্যের আলো ফোটার সাথে সাথে অরিজিৎ একদম ক্লান্ত শরীরে হোটেলের বারান্দায় বসেছিল। সারা রাত সে রুমে ঢোকেনি। ওই ঘটনাটি ঘটার পরে সে বারান্দাতেই রাতটা কাটিয়েছে। চোখে খুবই ক্লান্তি, মাথায় অদ্ভুত ভয়। রাতের সেই ভয়াবহ অভিজ্ঞতার পরেও সে সিদ্ধান্ত নিল সত্যটা বার করতেই হবে। অরিজিৎ গ্রামের দিকে বেরিয়ে পড়ল। লোকজন তাকে অদ্ভুত চোখে দেখছে। কেউ কথা বলতে চায় না, যেন সবাই চুপচাপ একটা গোপনীয়তা লুকিয়ে রেখেছে। অবশেষে বাজারের পাশে এক বৃদ্ধ চায়ের দোকানদার একটু নরম হলো। সে গম্ভীর গলায় বলল, আপনি ওখানে রাত কাটিয়েছেন, তবুও বেঁচে আছেন? অরিজিৎ বিস্মিত হয়ে বলল, কেন? আসলে ওই রুমে কি আছে? বৃদ্ধ কণ্ঠ নিচু করে উত্তর দিল, আজ থেকে প্রায় 50-60 বছর আগে ওই জায়গায় এক জমিদারের প্রাসাদ ছিল। লোকটা খুবই নিষ্ঠুর, কুখ্যাত আর নির্দয় ছিল। জমিদারের খুব একটা অদ্ভুত শখ ছিল, অতিথিদের খাইয়ে তাদের হত্যা করা। শোনা যায় জমিদার নাকি অদ্ভুত বিশ্বাসে ভর করত। সে ভাবত প্রতি পূর্ণিমার রাতে অচেনা মানুষদের খাইয়ে হত্যা করলে তার অমরত্ব পাওয়া যায়। তাই প্রাসাদের একটা নির্দিষ্ট কক্ষে সে অতিথিদের নিয়ে যেত। সেটাই আজকের 13 নম্বর রুম। সেই ঘরে শিকলে বাঁধা একটা চেয়ার, দেওয়ালে রক্তের দাগ, আর পাথরের মেঝেতে ছুরি চালানোর দাগ আজও রয়ে গেছে। বৃদ্ধ চায়ের দোকানদার কাঁপা কাঁপা গলায় আরো বলল, একবার ওই জমিদার একসাথে 3 জন অতিথিদের নিয়ে গেছিল সেই ঘরে। রাতে ওদের চিৎকার শোনা গেছিল পুরো গ্রামে, কিন্তু লাশগুলো আর কেউ খুঁজে পায়নি। গ্রামবাসীরা বিদ্রোহ করেছিল জমিদারের বিরুদ্ধে, কিন্তু জমিদার ভয়ে পালিয়ে যায়। পরে খবর আসে লোকটা রহস্যজনকভাবে মারা গেছে, কিন্তু তার আত্মা
ওই ঘরেই বন্দি আছে বাকি আত্মাদের সাথে। অরিজিৎ অবাক হয়ে শুনছিল। সে জিজ্ঞাসা করলো, কিন্তু এত বছর পরেও কেন মানুষ ওই ঘরে যায় না? বৃদ্ধ ধীরে ধীরে তাকালো তার দিকে, চোখে ভয় আর আতঙ্ক। কারণ যাদের মেরে ফেলা হয়েছিল তাদের আত্মারা কোনোদিনও শান্তি পায়নি। তাদের সাথে জমিদারের আত্মাটাও রয়ে গেছে। যে ওই ঘরে যায় তাকে তারা নিজেদের দলে টেনে নেয়। অরিজিতের বুকটা কেঁপে উঠল, কিন্তু তার সাংবাদিক সত্তা জেদ করে উঠল, এই রহস্য আমি ক্যামেরায় তুলে ধরবই। সে লিখল নোটবুকে, গ্রামবাসীরা আতঙ্কে রয়েছে। আজকের 13 নম্বর রুম আসলে পুরনো প্রাচীন প্রাসাদের বলির ঘর। কিন্তু অরিজিৎ জানতো না যে অভিশাপ সম্পর্কে সে এত কিছু জানলো, আজকের রাতেই তার উপর নেমে আসবে সেই কালো ছায়া। আপনারা শুনছেন রুম নাম্বার 13, শান্তিনিকেতন লজের রক্তাক্ত রহস্য। আজকের এই গল্পের প্রথম পার্ট এখানেই শেষ। খুব শীঘ্রই পরের পর্ব আসতে চলেছে। ঘটনাটি এখনো অবধি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন বং টেলিস্কোপ চ্যানেলকে। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে পরের পর্ব একেবারেই মিস না করেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।